চলমান পরিস্থিতি মোকাবিলায় সড়কে বিশৃঙ্খলা ও অপরাধ দমনে মাঝরাতে রাজধানীর সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। অভিযানে সন্দেহভাজন যানবাহন থামিয়ে অস্ত্র, মাদকদ্রব্য ও গাড়ির কাগজপত্র তল্লাশি করা হচ্ছে। এমনকি সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয়ও যাচাই বাছাই করা হচ্ছে। অভিযানে সেনাবাহিনীর সাথে রয়েছে ট্রাফিক ও তেজগাঁও থানা পুলিশ। এ সময় আইন অমান্যকারী মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনগুলোকে জরিমানার পাশাপাশি মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়। রোববার রাতে রাজধানীর ফার্মগেট, আগারগাঁও, পল্টন, মিরপুর ১ সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কে দেখা যায় এমন চিত্র। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানায়, দিনের পাশাপাশি রাতের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ সব সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে শুরু করেছে ডিএমপি। গঠন করা হয়েছে আলাদা কমিটি। ডিএমপি বলছে, কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলির কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া ৫ অক্টোবরের মধ্যে ঢাকার ২১টি থানা মেরামত শেষ হলেই আগের অবস্থানে ফেরার আশা ডিএমপির। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পালিয়ে যান ডিএমপির সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পুলিশ সদর দপ্তর বলছে, এখনও ১৮৭ কর্মকর্তা কাজে যোগ দেননি। অনেকে ৫ তারিখের পর হাজিরা দিয়ে লাপাত্তা হয়ে গেছেন। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে হারুনুর রশিদ, মনিরুজ্জামান, বিপ্লব কুমার সরকার, খন্দকার নুরুন নবী, সঞ্জিত কুমার রায়, প্রলয় কুমার জোয়ারদার, মেহেদী হাসান এখনও কাজে যোগ দেননি। এদিকে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সিআইডির প্রধান মোহাম্মদ আলী, এসবি প্রধান মনিরুল ইসলাম, সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সহ অন্তত ২৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যেসব কর্মকর্তা কাজে যোগ দেননি এবং যারা ফৌজদারি মামলার আসামি, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া অনুসরণ করেই হবে। আর এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা অনুমতি ব্যতীত যারা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, তাদেরকে অবশ্যই একটা প্রাথমিক একটা তদন্ত করা হয় এবং একটা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কর্মকর্তাদের অনুপস্থিতি এবং বদলিজনিত কারণে কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। তবে নতুন পদায়ন এবং প্রমোশনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করছে ডিএমপি। আশা করি আগামী মাসের ৫ তারিখের মধ্যে স্থাপনাগুলোর সংস্কার কাজ শেষ হয়ে যাবে। তখন আমাদের যে সেবা প্রত্যাশী যারা আছে তারা পুরোদমে সেবা পাবে। তবে আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি আছে, আমাদের সেবা পেতে কারো কোনো সমস্যা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত গাড়ি মেরামত ও নতুন গাড়ি পেলে টহল আরও জোরদার করা যাবে বলছেন ডিএমপির কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের এক শ্রমিক নেতাকে তুলে নিয়ে ১৪ ঘন্টা আটকে রাখার অভিযোগ ডিবির বিরুদ্ধে। নুরুজ্জামান নামের ওই কর্মীর দাবি, হোটেলে চাকুরিচ্যুত কর্মীদের পক্ষে আন্দোলন করেছিলেন তিনি, সেটা বন্ধ করতেই তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর ডিবির বিরুদ্ধে এটি তুলে নিয়ে যাওয়ার প্রথম অভিযোগ। গত ২৮ আগস্ট রাত ৪টা রাজধানীর মহাখালী পর্যটন কর্পোরেশনের হোটেল অবকাশে দেখা যায় ডিবি সদস্যদের। এর কিছুক্ষণ পর দেখা যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাবেক কর্মী নুরুজ্জামান তার রুম থেকে রিসেপশনে আসছেন। একটু পরেই বেরিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে। নুরুজ্জামানের অভিযোগ, ডিসি রমনা জোনের এডিসি মনিরের নেতৃত্বে ১০-১৫ জন সদস্য তাকে তুলে নিয়ে যান। হোটেল ইন্টারকন্টিনেন্টালের শ্রমিক আন্দোলন বন্ধ করতেই চাপ দিয়েছিল তারা। আমাকে হোটেল থেকে উঠায় নিয়ে গেল। আমি বললাম যে, ভাই, আমি আমার বাসায় একটু জানাই, অথবা আমার সাথে যারা আন্দোলনে আছে, যারা আমার সাথে এই ফাইট করছে দুর্নীতির বিরুদ্ধে, তাদেরকে একটু জানাই। কয় না, কাউকে জানানো যাবে না। আমি এমনও বলছি যে আমি যে ডিবি অফিসে আছি, আপনাদের হেফাজতে আছি, এই কথাটা আমার ওয়াইফকে জানাই। ফ্যামিলি অন্তত একটু চিন্তামুক্ত থাক। না, এটা জানানো যাবে না, এটা উপরের নির্দেশ, এটা জানানো যাবে না। অভিযোগের জবাব নিতে এডিসি মনিরের খোঁজ পাওয়া যায়নি। এর কিছুই জানেন না বলে দাবি করেন ডিবি রমনা জোনের ডিসি।
এই সংক্রান্তে আমার কাছে কোনো তথ্য নাই। হ্যাঁ, এটা আপনি জেসি লেভেলে কথা বলবেন বা আমাদের মিডিয়াতে ফোন দিবেন। তবে ডিসি মিডিয়া জানান নুরুজ্জামানকে আইনি পরামর্শ দেওয়ার জন্যই নিয়ে আসা হয়েছিল, কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে একটু জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা হয়েছিল, আসলে তুলে আনার বিষয়টা, আটক করার বিষয়টা ছিল না। সরকার পতনের পর ডিবির এমন কর্মকাণ্ডে হতবাক মানবাধিকার কর্মীরা। পুলিশের আচরণ পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন। এই যে জোরপূর্বক গুমের যে বাস্তবতা বাংলাদেশে অবস্থান করছিল ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার আমলে, এখন সেটারই আবার পুনরাবৃত্তি আমরা যেটা দেখছি, সেটা নিঃসন্দেহে ভয়াবহ, ভয়ঙ্কর এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক এবং আইনের শাসন রক্ষা করবার ক্ষেত্রে এটা একটা বাধা হিসেবে আমি মনে করি। পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। অভিযুক্ত যারা, তাদেরকে চিহ্নিত করে তাদের যথাযথ প্রক্রিয়ায় বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা দরকার। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে দুটি কমিটি করেছে সরকার। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনায় জানানো হয়, জেলা কমিটি প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত ও সুপারিশ করবে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের কমিটি। তবে প্রকৃত অপরাধী যেন ছাড় না পায় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ আইনজীবীদের। রাজনৈতিক প্রতিহিংসা ও নানা কারণে বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, কর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয় নানা হয়রানিমূলক মামলা। এসব মামলা প্রত্যাহারের জন্য জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে 2 স্তরের কমিটি করা হয়েছে। যেসব মামলা প্রত্যাহার করা যাবে তা চিহ্নিত করে সরকারের কাছে সুপারিশ করবে এ কমিটি। জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারও রয়েছেন। জেলা পর্যায়ের কমিটির কাছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে, জমা দিতে হবে এজাহারসহ নথিপত্র। মন্ত্রণালয়ের কমিটিতে রয়েছেন আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব। জেলা কমিটির সুপারিশ, পরীক্ষা নিরীক্ষা ও প্রত্যাহারযোগ্য মামলা চিহ্নিত করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এ কমিটি। এতে আদালতের ওপর চাপ কমার পাশাপাশি নিরপরাধ মানুষের ভোগান্তি কমবে বলে মনে করেন আইনজীবীরা। তবে প্রকৃত অপরাধী যেন ছাড়া না পায় সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ তাদের। যখন মামলা করছে যে অজ্ঞাতনামা আরো অনেকে, এর সাথে দেখা যাচ্ছে 200-300 জনের নাম দিয়ে দিচ্ছে যাদের হয়তো এটার সাথে কোনো সম্পৃক্ততাই নেই, দেশের বাইরে থাকেন, বিদেশ থাকেন, তাদের নামও এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। একটা প্রতিহিংসামূলক একটা বিষয় চলে এসেছিল, তো ওগুলো এখন যাচাই বাছাই হয়ে বাদ পড়ে যাবে। তবে প্রজ্ঞাপনে বলা হয়, দুদকে যদি কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা থাকে সংস্থাটি লিখিত আদেশ ছাড়া সেসব প্রত্যাহার করা যাবে না। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সহিংসতা 3 দিন পরও পুরোপুরি স্বাভাবিক হয়নি রাঙামাটি ও খাগড়াছড়ি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা চান পাহাড়ি ও বাঙালিরা। এদিকে হামলায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। সহিংসতার ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউ। আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রাঙামাটির মানুষ। তবে সহিংসতার ক্ষতচিহ্ন নিয়ে দাঁড়িয়ে বনরূপা, শান্তি মার্কেট ও আশপাশের এলাকার দোকান, বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, সহিংসতায় জড়িত বহিরাগতরা। পাহাড়ে শান্তি ফেরাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। খুব আতঙ্কের মধ্যে আছে। এটা একটু সরকার যদি তাড়াতাড়ি যদি এইগুলা সমস্যার সমাধান করে, শান্তিপূর্ণ অবস্থা যদি অবস্থানে আমরা থাকতে পারি। পর্যটন নির্ভরশীল আমাদের রাঙামাটি, এটা যাতে কোনো অবস্থাতে বিঘ্নিত না হয়। যারা সহনশীল, সাথে বাজার সমিতির লোকজনদের ওই স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য ওনাদের বিশেষ করে এগিয়ে আসার প্রয়োজন আছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে জানিয়ে জেলা প্রশাসক ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। জেলা কমিটি প্রত্যেকটা ব্যক্তির কাছে যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে যাবে এবং কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা প্রতি পরিমাণে নিরূপণ করবে এবং নিরূপণ করার পরে আমরা সেই ক্ষয়ক্ষতির বিবরণটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এদিকে দুর্বৃত্তদের হামলায় নিঃস্ব খাগড়াছড়ির দীঘিনালার লার্মা স্কোয়ারের ব্যবসায়ীরা ব্যস্ত আসবাবপত্র ও মালামাল সরানোর কাজে। সর্বস্ব হারিয়ে নতুন করে ব্যবসা দাঁড় করানো নিয়ে দুশ্চিন্তায় তারা। বৃহস্পতি ও শুক্রবার খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 4 জন নিহত ও অর্ধশত মানুষ আহত হন। পুড়িয়ে দেয়া হয় শতাধিক দোকান, বাড়িঘর ও যানবাহন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
10 বছর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কোনো ভারতীয় কূটনীতিক। রোববার বৈঠকে বিএনপির সঙ্গে সম্পর্ক আরও ইতিবাচক করতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সীমান্ত হত্যা, পানি বন্টন সহ দুদেশের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা। সরকারের পতনের পর বিএনপির সঙ্গে নতুন করে সম্পর্ক উন্নয়নের চেষ্টা শুরু করেছেন বিদেশি কূটনীতিকরা। এর অংশ হিসেবে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, পাকিস্তান, রাশিয়া, মালয়েশিয়া, ইরান সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দীর্ঘ 10 বছর পর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান কোনো ভারতীয় হাইকমিশনার। 1.5 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দুদেশের সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। ভারত বিএনপির সাথে সম্পর্ক ইতিবাচক করতে আগ্রহী বলেও জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ক আরো দৃঢ় করতে চান, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটা দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছেন। এবং এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায়, সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। মির্জা ফখরুল জানান, বাংলাদেশের সঙ্গে চলমান সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ভারতের হাইকমিশনার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বহিষ্কার ও কমিটি বাতিল, বিলুপ্ত করে লাগাম টানা যাচ্ছে না চট্টগ্রাম বিএনপির নেতাকর্মীদের। দখল, চাঁদাবাজিকে কেন্দ্র করে হানাহানিতে জড়াচ্ছে নিজেরা। কেন্দ্রের নানামুখী চাপে নেতারা কঠোর হতে চান আরও। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সংশোধন না হলে নির্বাচনে প্রভাব পড়বে দলটির ওপর। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা যুবদল শাখার সভাপতি চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে আটক হন গত 7 সেপ্টেম্বর। পরে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এর আগে বিতর্কিত এসালন গ্রুপের গাড়ি সরানোর কাজে সহায়তার অভিযোগ আসে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কয়েকজনের বিরুদ্ধে। গত 1 সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। সবশেষ গত 20 সেপ্টেম্বর চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকায় দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে এক কর্মী নিহত হয়। ওই রাতেই বিলুপ্ত করা হয় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি। বিএনপি নেতারা বলছেন, সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আমরাও চাই না বিএনপিতে এই ধরনের হাইব্রিড কেউ এসে আমাদের যারা ত্যাগী নেতাদের স্থান দখল করে নেবে। এই ব্যাপারে আমরা সজাগ আছি। আমরা এই কোনো অবস্থাতে এই ধরনের হাইব্রিড নেতাকে স্থান আমরা দিব না। সংগঠনের কোনো নেতা চাঁদাবাজি, সন্ত্রাস ও অনৈতিক কাজে লিপ্ত হয়ে সংগঠনকে আরও পেছনে নিচ্ছে বলে মনে করছে সুশীল সমাজ। তারা তো এখনো ক্ষমতায় আসে নাই। এই দলটা ক্ষমতায় যাওয়ার আগে ইতিমধ্যে অতিষ্ঠ হওয়া শুরু করেছে। মানুষ যাবে কোথায়? ফলত আমরা আশা করব এখনো সময় আছে লাগাম টেনে ধরার জন্য। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উচিত মানুষের আস্থা অর্জন করা। বিএনপিকে টু সাম থেকে তাদের এই ধরনের একটা কিন্তু কর্মসূচি বা ওয়ার্কশপ, প্রশিক্ষণ ব্যবস্থা করতে হবে যে দিস ইজ আইডিওলজি অফ জিয়াউর রহমান আর বিএনপি, এবং বিএনপি নেতাকর্মীদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে। অভিযুক্ত বিএনপি ও যুবদল নেতারা নিজেদের নির্দোষ দাবি করলেও সংগঠন চায় বিএনপিকে নতুন করে সাজাতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বন্ধন পরিবহন দখল নিয়ে বিএনপির স্থানীয় দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় 12 জন আহত হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, রোববার দুপুরে বাস টার্মিনালে যায় মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল্লাহ তপন ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা নেতৃত্বে একটি গ্রুপ।
তারা যাত্রীবাহী বন্ধন বাস সহ কাউন্টার দখলে নেয়। খবর পেয়ে জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানের গ্রুপের লোকজন বাস স্ট্যান্ডে গেলে তাদের বাধা দেয়। এ সময় দু গ্রুপই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনায় আহত হয়েছে উভয় পক্ষের 12 জন আর 7 জনকে আটক করেছে পুলিশ। আগেই জানিয়েছি খাগড়াছড়ি রাঙ্গামাটিতে চলছে তৃতীয় দিনের মতো অবরোধ। বিস্তারিত জানাতে রাঙ্গামাটি থেকে যোগ দিয়েছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, এখন নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। রাঙ্গামাটির পরিস্থিতি আজকে কেমন দেখছেন? স্বাভাবিক হতে কতটা সময় লাগতে পারে? সেমি আসলে আমরা রাঙ্গামাটির পরিস্থিতি যদি বলি, গতকালকে 144 দ্বারা প্রত্যাহার করা হয়েছে। সকালে আমরা দেখেছি যে বিকাল 3টা থেকে জেলা প্রশাসক এবং এখানকার রিজিয়ন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাঙ্গামাটির যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক নেতা আছেন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান আছেন, তাদের সাথে মতবিনিময় সভা করেছে এবং তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে রাঙ্গামাটি কিভাবে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনা যায়, কিভাবে সম্প্রীতি রক্ষা করা যায়, কিভাবে সংঘাত বন্ধ করা যায়, অর্থাৎ আগের যে পরিবেশ সেটা ফিরিয়ে আনার জন্য কি কি করণীয় এবং স্ব অবস্থান থেকে নেতৃবৃন্দ তারা বলছেন যে রাঙ্গামাটিতে শান্তি প্রিয় করার জন্য তারা যা যা করণীয় তারা করবেন, স্ব অবস্থান থেকে ভূমিকা রাখবেন। তবে আমরা যেটা দেখেছি হচ্ছে গতকালকে যে রাঙ্গামাটি শহরে যারা অটোরিক্সা চালক সমিতি তারা অবরোধ তাদের যে ডাকা অবরোধ সেটা প্রত্যাহার করলেও, অর্থাৎ ধর্মঘট প্রত্যাহার করলেও আমরা কিন্তু রাস্তাঘাটে আমরা কিন্তু বর্তমানেও আমরা যান চলাচল দেখতে পাচ্ছি না, কারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত আতঙ্ক ভয় কাজ করছে। তবে আসার বিষয় হচ্ছে আমরা গত পরশু রাতে যে পরিমাণ রাঙ্গামাটি পৌর শহরের যে গুজব আমরা দেখেছি, মানুষের মধ্যে উৎকণ্ঠা, নির্ঘুম রাত আমরা দেখেছি, সেক্ষেত্রে গতকালকে রাত্রে আমরা সেটা আসলে দেখিনি, অর্থাৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতেছে বলা যায়। তবে একটা বিষয় হচ্ছে যে যেহেতু গত শুক্রবারের ঘটনার যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেক চাকমাকে হত্যা যারা একেবারে দিনে দুপুরে ওপেন ক্যামেরা অনেক মানুষ অলরেডি ফেসবুকে শেয়ার হচ্ছে, যারা চিহ্নিত হয়ে গেছে অলরেডি মানুষের কাছে, তাদেরকে কিন্তু আসলে এখনো গ্রেপ্তার আইনের আওতায় আনা হয়নি। গতকালকে পর্যন্ত সর্বশেষ 2টি মামলা হয়েছে। আসলে এই মামলাগুলো আমরা পুলিশের কাছে যেতে জানলাম যে আসলে একজন অনিকের বাবা মামলা করেছেন, সেটা আমরা পুলিশের কাছ থেকে শুনেছি, কিন্তু আসলে স্পেসিফিক কি কাকে আসামি করা হয়েছে, কি মামলা কি লেখা হয়েছে সেটা আসলে আমরা এখন আমাদের হাতে আসেনি। তবে আমরা ধারণা করছি যে কোনো সরকারি প্রতিষ্ঠান হয়তো একটা মামলা করতে পারে, কারণ এখানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বড় ধরনের প্রায় 14টি গাড়ি পুড়ে দেওয়া হয়েছে, আনন্দ বিহারের বাংশুর সেখানে হয়েছে, পাশাপাশি অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। আসলে এগুলোর অনেকগুলো প্রায় যে যে মামলা হওয়ার কথা, আসলে শুধু আমরা 2টি মামলার কথা শুনতে পাচ্ছি। আসলে কারা করছে সেটা আসলে আমরা শুধু একটার বিষয় জানতে পারছি, অনিকের বাবা করছে মামলা, সেটা আমরা পুলিশের কাছ থেকে শুনতে পেয়েছি। তবে আসলে স্পেসিফিক আমরা কি আসে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে রাঙ্গামাটি শহরের যে সমস্ত কাঁচা বাজারগুলো মানুষের ঘরের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেটা আমরা সংকট দেখতে পাচ্ছি। জমি যারা পরিবার আছে তারা কিন্তু বাজারে আসতে পারতেছে না, সেক্ষেত্রে মানুষের সবজির সংকট সেটা দেখা দিয়েছে। তো আসলে আজকে যে অবরোধ অনেকখানি আতঙ্ক রয়েছে মানুষজনের মধ্যে। হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুককে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। র্যাব জানিয়েছে জাহিদ ফারুকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে শরিক দলের নেতারা গ্রেপ্তার হচ্ছেন। এখন পর্যন্ত শীর্ষ পর্যায়ের অন্তত 33 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। রোববার ব্যাংক হিসাবের এ তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে BFIU। এতে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে বা কখন জমা করা হয়েছে সবকিছু খতিয়ে দেখা হবে। ওবায়দুল কাদের সহ তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। এর আগে 27 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করা হয়। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে থাকা সম্পদের অনুসন্ধান শুরু করেছে NBR এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIC। এরই মধ্যে তার আয়কর নথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। তারা জানান, তথ্য গোপনের দায়ে বিদেশে থাকা সম্পদের সমপরিমাণ অর্থ জরিমানার মুখে পড়তে পারেন সাবেক এ মন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিদেশে থাকা সম্পদ নিয়ে বিতর্কের মুখে পড়েন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সংবাদ সম্মেলনে বিদেশে সম্পদ থাকার কথা স্বীকার করেন তিনি। আয়কর নথিতে এসব সম্পদ না দেখানোর কথাও জানান। জাবেদের স্বীকারোক্তি সত্ত্বেও তখন কোনো ব্যবস্থা নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড NBR। ওখানে কলামও কোনো জায়গায় বলে নাই যে আপনার বিদেশি সম্পদ উল্লেখ করা, যদি থাকতো না দিতাম আমার অপরাধ হতো। সাইফুজ্জামানের বিদেশে গড়া সম্পদ নিয়ে গত সপ্তাহে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে কাতার ভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। দুবাই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $70 কোটি সম্পদ গড়ার তথ্য উঠে আসে প্রতিবেদনে। জাবেদের রাজনৈতিক ক্ষমতা না থাকায় এবার অনুসন্ধানে নামল CIC। গোয়েন্দারা জানান, প্রথমে জাবেদের আয়কর নথি পর্যালোচনা করা হবে, মিলিয়ে দেখা হবে তার নামে ওঠা বিভিন্ন অভিযোগ। তারপর শুরু হবে অধিকতর তদন্ত। গোয়েন্দারা জানান, অধিকতর তদন্ত হতে পারে দুই উপায়ে। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সঙ্গে তথ্য পেতে যোগাযোগ। দ্বিতীয়ত, আন্তঃসংস্থার সদস্যদের সমন্বয়ে বিশেষ তদন্ত টিম গঠন। যারা মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে, মানি লন্ডারিং করেছে, এই লোকগুলোর বিরুদ্ধে কোনো কথাই আসলে কোনো পর্যায়ে থেকেই বলা সম্ভব হতো। তো এখন যে পরিবেশ এসছে, আমি মনে করি NBR যথেষ্ট সক্রিয় হবে। আইন অনুযায়ী বিদেশের সম্পদ আয়কর নথিতে উল্লেখ না করা অপরাধ। সম্পদের বাজার মূল্য যত হবে ঠিক সে পরিমাণ অর্থ জরিমানা করতে পারবে NBR। সংশ্লিষ্ট নাগরিকের দেশের সম্পদ ক্রয় করে জরিমানা আদায় করা যাবে। এতেই শেষ নয়, বিদেশে সম্পদ প্রমাণ হলে দেখাতে হবে উৎস। বৈধ উৎস দেখাতে না পারলে অর্থ পাচারের অভিযোগে মামলা হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের 10 সদস্যের মেডিকেল টিম। রোববার দুপুরে শাহজালাল বিমানবন্দরে তাদের স্বাগত জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধে ঢাকায় এসেছে চিকিৎসক দল। প্রয়োজন হলে গুরুতর আহতদের চীনে নিয়ে চিকিৎসা দেওয়া হবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহত হাজারো ছাত্র জনতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকের শরীরে এখনো আটকে আছে বুলেট, কেউ হারিয়েছেন পা, কেউ চোখ। এমন গুরুতর আহতদের উন্নত চিকিৎসায় চীনের সহায়তা চায় অন্তর্বর্তী সরকার। এতে সাড়া দিয়ে ঢাকায় এসেছে চীনের ন্যাশনাল হেলথ কমিশনের 10 জন। আন্দোলনে আহত ছাত্র জনতার উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের এই সংকটে আমরা পাশে থাকতে চাই। বন্ধুত্বের স্মারক হিসেবেই জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এই উদ্যোগ অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনেরই অংশ। গুরুতর আহতদের প্রয়োজন হলে চীনে নিয়ে যাওয়া হবে বলে জানান মেডিকেল টিমের প্রধান। আমাদের দলটিতে অর্থোপেডিক্স, চোখ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এবং দক্ষ নার্স রয়েছে। আহতদের জরুরি সেবা দেওয়া হবে। প্রয়োজনে গুরুতরদের চীনেও পাঠানো হবে। এরপর আরও চিকিৎসক এবং চিকিৎসা সরঞ্জাম আসবে বলে জানান চীনের রাষ্ট্রদূত। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়ার শাহজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কর্মী সাগর হোসেন তালুকদার ও তার সহযোগী মোহাম্মদ স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাগরের বিরুদ্ধে হত্যাসহ কমপক্ষে 12টি মামলা রয়েছে। পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
একের পর এক হত্যাকাণ্ড ঘটেই চলছে বগুড়ায়। রোববার সন্ধ্যায় শাহজাহানপুর উপজেলার সাবরুল ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা ও জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাগর তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী স্বপনকেও দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মোক্তার হোসেন নামে আরেক সহযোগীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। স্থানীয়রা জানান, হত্যাকাণ্ডে জড়িত ছিলেন 15 থেকে 20 জন। সাগর, স্বপন ও মোক্তার মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় ছোট মণ্ডল পাড়ায় একটি মুরগির খামারের সামনে অবস্থান নিলে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কোপাতে শুরু করে। সাগর পড়ে আছে, কিন্তু ওর পাশে যেন আরেকজনের কাজ যেন মেরে ফেলেছে সেটা আমি দেখিনি। সাগর আমার ওখানে মাথা চক্কর দিয়ে উঠছে। চক্কর দিয়ে ওঠার কারণে আমি ওই ছোটো ভাইয়ের দেখেই চাচা ওখানে বসে থেকে ছোটো ভাইয়ের ওখানে মাথায় হাত দিয়ে কাঁদতেছে, ওই দেখে আমি মনে করেন যে সেখানে তিনি বাসার দিকে চলে আসলাম। পুলিশ জানিয়েছে, নিহত সাগর ডজন খানিক মামলার আসামি, স্বপনও একাধিক মামলার আসামি। পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের। দুষ্কৃতিকারী যারা তাদেরকে হত্যা করেছে তাদের সাথে তাদের পূর্ব শত্রুতা আছে, এই বিষয়টাকেও আমরা গুরুত্ব দিচ্ছি সহ সব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত হবে। স্থানীয়দের অভিযোগ, শাহজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সাগর তালুকদার। বাড়ি নির্মাণ, জমি কেনা থেকে ব্যবসা সবকিছুতেই চাঁদা দিতে হতো তাকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পাঁচপোড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে এই হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নূর আলম রাজনীতির পাশাপাশি দর্জির কাজ করতেন। গত 5ই আগস্ট সরকার পতনের পর তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাড়িতে আত্মগোপনে ছিলেন। রোববার রাতে স্থানীয় আনোয়ার হোসেন নিকু সহ 15 থেকে 20 জন দুর্বৃত্ত নূর আলমের বাড়িতে হামলা চালায়। এ সময় তাকে পিটিয়ে আহত করে। দুর্বৃত্তদের বাধা দিতে গেলে নূর আলমের স্ত্রী সন্তানকেও মারধর করে দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় নূর আলমকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ। আমার শাসারে মানুষ আয়ু খোলা হয় নাই মারতেছে, তো আমি দৌড়ে গেছি, যাই দেখি কারোর পাইনি। আমরা চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ পাই নাই, আর শরীরে আঘাতের চিহ্ন আছে। এই এখন মৃত্যুর কারণ যদি জানতে হয় তাহলে সুরতাল করেই বলা যাবে যে মৃত্যু প্রকৃত কারণ কি। রাজবাড়ীর গোয়ালন্দে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার কাটাখালী মোড় এলাকার ইমদাদুলে চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কাটাখালী মোড় এলাকার ইমদাদুলে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন চরমপন্থী নেতা সুশীল কুমার সরকার। এ সময় কয়েকজন তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুশীল কুমার সরকারের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বুড়িগঙ্গা দূষণমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তাই শীতলক্ষা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি প্রতি জেলায় একটি করে নদী সম্পূর্ণ দখল ও দূষণমুক্ত করার কথা জানান উপদেষ্টা। নদী রক্ষায় আইনের কঠোর প্রয়োগের কথাও বলছেন তিনি। বুড়িগঙ্গার দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী ঢাকার প্রায় 2 কোটি মানুষের পয়বর্জ্য, কলকারখানা ও গৃহস্থালির বর্জ্য মিশছে এ নদীতে, যার 40 ভাগই সরাসরি মিশছে নদীর পানিতে, যে কারণে বুড়িগঙ্গার পানিতে অক্সিজেন প্রায় শূন্যের কোঠায়। বুড়িগঙ্গা বাঁচাতে নানা উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি সেসব। মানা হচ্ছে না আদালতের নির্দেশনা। এ মুহূর্তে বুড়িগঙ্গা দখলমুক্ত করা অনেকটা অসম্ভব বলে মনে করছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুড়িগঙ্গা দূষণ মুক্ত করা অত সহজ না, কিন্তু এই প্রজন্ম একটা সুস্থ নদীর প্রবাহ দেখবে না। আমি বুড়িগঙ্গার বালু বেছে নিই, তাহলে এই প্রজন্মকে আর আমার সময় সুস্থ নদীটা দেখাতে পারবো না। ঢাকার আশপাশের নদ নদীগুলোর মধ্যে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে শীতলক্ষার উপর। নদীটি আগামী প্রজন্মের কাছে দূষণমুক্ত হিসেবে পরিচিতি পাবে। পাশাপাশি প্রতিটি জেলায় একটি করে নদী দখল ও দূষণমুক্ত করা হবে বলেও জানান বন ও পরিবেশ উপদেষ্টা। সকলেরই দাবি হচ্ছে
ঢাকা শহরের বুড়িগঙ্গা আমি মনে করি প্র্যাকটিক্যালি স্পিকিং শীতলক্ষ্যাকে টার্গেট করলে ভালো। অন্তত শিল্প দূষণ আর স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক যে মিউনিসিপাল সলিড ওয়েস্ট ডাম্পিং করা হয় ওইগুলো বন্ধের কাজটা জোরে সোরে শুরু করতে চাই, আর সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকবে পরবর্তী বিষয়। তো সমন্বিত একটা কর্ম উদ্যোগের মাধ্যমে সব জেলায় যদি অন্তত একটা করে নদী আমরা দখল দূষণ মুক্ত করতে পারি কম খরচে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে, তাহলে আমার মনে হয় একটা ওনারশিপ আসবে এবং কাজটাতে আমরা সফল হব। দেশের সব নদী দখল ও দূষণমুক্ত করতে আইনের কঠোর প্রয়োগ শুরু করা হবে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নদী দূষণ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, বলবেন যে শীতলক্ষ্যা উদ্ধারে গুরুত্ব দিচ্ছে সরকার, যেমনটি আপনি শুনছিলেনও প্রতিবেদনে, এই নদী এখন কি অবস্থা রয়েছে? দেখুন, যদি শীতলক্ষ্যা নদীর কথা বলি, শীতলক্ষ্যা নদী কিন্তু একেবারে দূষণে সব রকমের যেই একেবারে একটা নদী শেষ পর্যায়ে, সে দূষণে কিন্তু পুরোপুরি ভরা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা সেতু। আপনাকে জানিয়ে রাখতে চাই যে বিগত সময় বিভিন্ন জরিপে যেই বিষয়গুলি উঠে এসেছে, এই নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে প্রায় প্রতিদিন প্রায় 15 কোটি লিটার শিল্প বাণিজ্য বর্জ্য, শিল্প কারখানার বিভিন্ন বর্জ্য 15 কোটি লিটার এই শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে। পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ পয় নিষ্কাশন এবং গৃহস্থালির বিভিন্ন রকমের বর্জ্য এই শীতলক্ষ্যা নদীতে ফেলছে আরও কয়েক কোটি। সব মিলিয়ে কিন্তু একেবারে এই ইন্ডাস্ট্রিয়ালের বিভিন্ন শিল্প কারখানার বর্জ্য, কেমিক্যাল সব মিলিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যার চরসৈয়দপুর থেকে নরসন্দির প্রায় পলাশ পর্যন্ত এই প্রায় কয়েক কিলোমিটার এলাকার মধ্যে কিন্তু প্রায় শতখানিক স্পট দিয়ে এসব পানি এভাবে শীতলক্ষ্যা নদীতে ফেলা হচ্ছে এবং এসব পানি কিন্তু কোনো রকম অপরিশোধিত, এগুলি শোধনাগারের কোনো সুযোগ নেই। আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের যেসব শিল্প কারখানা রয়েছে এর মধ্যে চিহ্নিত করা হয়েছিল প্রায় 318টি শিল্প কারখানা, যেগুলি তরল বর্জ্য ফেলা হয়, কেমিক্যাল এবং অন্যান্য তরল বর্জ্য। এসব প্রতিষ্ঠানগুলিতে ইটিপি প্ল্যান্ট থাকার পরেও কিন্তু তারা বাড়তি খরচ বহন করা, সব মিলিয়ে কিন্তু তারা রাতের আধারে এই পানি অপরিশোধিতভাবে শীতলক্ষ্যা পানিতে ফেলছে। এবং সব মিলিয়ে আপনাকে যদি বলি, নারায়ণগঞ্জের এই শীতলক্ষ্যা পানিতে যেই পরিমাণ অক্সিজেন থাকার কথা সেটা হচ্ছে প্রতি লিটারে 4 থেকে 6 পয়েন্ট পরিমাণ অক্সিজেন থাকার কথা, সেটা কিন্তু নেমে এসেছে 1 থেকে 2 পয়েন্ট পরিমাণে প্রতি মিলিগ্রামে। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে জলজ প্রাণী সহ শীতলক্ষ্যায় কোনো রকমের জলজ প্রাণী এবং অন্যান্য উদ্ভিদ কিন্তু বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে পড়েছে। এবং সব মিলিয়ে কিন্তু আপনাকে যদি বলি, এই শীতলক্ষ্যা নদীকে আসলে নানা রকম বিগত সময়ে আমরা দেখেছি সব রকমের উদ্যোগ নেওয়া হয়েছে বিশুদ্ধ করতে এবং এই পানি নদীকে বাঁচানোর জন্য, কিন্তু আসলে আমাদের মানুষ এবং শিল্প কারখানার মালিক সব মিলিয়ে সবার মধ্যে একই রকম প্রবণতা হচ্ছে যে সব রকম ময়লা এই শীতলক্ষ্যা নদীতেই ফেলতে হবে। তা আসলে এই ছিল আমার কাছে উদ্যোগগুলোই আসলে কাজে আসেনি। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। শীতলক্ষ্যার দূষণ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে নাখোশ মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার। দায় চাপালেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপর, বলেন আপত্তি সত্ত্বেও রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 3 দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। 8 অক্টোবর শুরু হচ্ছে দুর্গাপূজা। পূজায় ভারতে 5 বছর ধরে ইলিশ রপ্তানি করা হয়, কিন্তু দায়িত্ব নিয়েই রপ্তানি না করার ঘোষণা দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শনিবার ভারতে 3000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে অসন্তোষ জানান ফরিদা আক্তার। মন্তব্য করেন, মৎস্য মন্ত্রণালয়ের আপত্তি উপেক্ষা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে। এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের এখনো সেই কমিটমেন্টটা আগের মতোই আছে যে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশ যেন প্রাপ্যতা নিশ্চিত করতে পারি।
তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন, সরকারের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে ইলিশ রপ্তানি করা হচ্ছে। যারা এর বিরোধিতা করছেন তা আবেগ ছাড়া কিছু নয়। এটা 0.5%ও না, 1%-এর নিচে। তা আমরা কেন একটা ইসেকে ইমোশনাল একটা ইমোশনাল, আমরা বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন যে পাবো তো আমরা কিছু। দায়িত্ব মহল একজন বলেছে, আরেকটা আরো বড় দায়িত্ব মহল বলেছে পাঠানো যেতে পারে। ইলিশ রপ্তানি বন্ধে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে মৎস্য সচিব, বাণিজ্য সচিব, রাজস্ব কর্মকর্তা ও সংশ্লিষ্টদের। বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান সরকার যে অনুমোদন দিয়েছে ইলিশ রপ্তানি করা, সেটা প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। নইলে আমরা এখানে 3 দিনের সময় দিচ্ছি, যদি তারা প্রত্যাহার না করে আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব। বাংলাদেশ থেকে যে পরিমাণ ইলিশ রপ্তানি হয়েছে তা উৎপাদনের মাত্র 0.29%। এদিকে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর পর্যন্ত ইলিশ শিকার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ডেঙ্গুতে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যু 131 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল 8টা থেকে রোববার সকাল 8টার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত 926 জন। এবছর একদিনে রোগী ভর্তি সর্বোচ্চ রেকর্ড এটি। এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি 24,034 জন। গত 24 ঘন্টায় মৃত 6 জনের মধ্যে ঢাকা দক্ষিণ ও উত্তরে 2 জন করে এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে 1 জন করে মারা যান। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 2,822 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় 1,494 জন আর 1,328 জন অন্যান্য বিভাগে। মাজারে হামলাকারীরা পরকাল নিয়ে ব্যবসা করছে বলে মন্তব্য করেছেন লেখক প্রাবন্ধিক ফরহাদ মজহার। হামলার প্রতিবাদে রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ফকিরি গান ও ভাব আলোচনায় তিনি এই মন্তব্য করেন। মাজারে সব শ্রেণীর মানুষের আশ্রয়, সেখানে এমন আক্রমণ কেন, প্রশ্ন তোলেন তিনি। গেল কয়েকদিনে দেশের অন্তত 64টি মাজারে হামলা ভাঙচুর হয়েছে বলছে বাউল সমিতি। সন্ধ্যা নামার মুখে একতারা দোতারার সুরে ভিন্ন এক আবহ তৈরি হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বেজে ওঠে মন্দিরা, খঞ্জনি সহ লোকজ নানা বাদ্যযন্ত্র। ফকিরি গান গেয়ে ওঠেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা। সুরের তালে তালে জানান প্রতিবাদ। ভাব, আবেগ, ভালোবাসা, মানবতা ও আধ্যাত্মবাদের বৈচিত্র্যময় বাণী তাদের কণ্ঠে। আলোচনায় অংশ নিয়ে প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেন, আধ্যাত্মিক চেতনার চর্চা হয় মাজারে, সেখানে ধরনের হামলা কেন, প্রশ্ন তোলেন তিনি। আপনারা গাঁজার খাবার কথা করতেছেন? হ্যাঁ, গাঁজা তো যান না, ঢাকা শহরের যেসব হোটেলে গাঁজা খাওয়া হয় ওখানে ভাঙতে যান, দেখি এরকম হ্যাডম, যান গিয়ে ভাঙতে দেখি কেমন হ্যাডম। বহুকাল ধরে ইসলাম প্রচারের অবদান সুফি, দরবেশ, অলিয়া উলিয়াদের, তাদের অবদানের কথা তুলে ধরেন বাউল সমিতি। তাদের মতে মাজার ভাঙার সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। মাজারে অগ্নিসংযোগ ও ভাঙচুরের জন্য নৈরাজ্য সৃষ্টিকারী দুষ্কৃতিকারীরাই দায়ী। যারা মাজার ভাঙছে, মাজার বিদ্বেষী, তাদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এবং তাদের দ্বারাই এই মাজারের সমস্ত খরচ আদি এটা বহন করে আবার পুনর্নির্মাণ আরও ভালোভাবে নির্মাণ করা হোক। সারা দেশে 3000-এর বেশি মাজার রয়েছে। হামলার ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এসব মাজারের ভক্তরা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের আনোয়ারায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের ওয়াইজার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয়। আহত কিশোরীর নাম পপি আক্তার। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে অন্য শিশু কিশোরের সঙ্গে এতিম পপি নানা বাড়ির উঠানে খেলছিল। এ সময় এয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে শিশুরা মুরব্বি মুরব্বি বলে দুষ্টুমি করে। এয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হন। কিছুক্ষণ পর তার ছোট ভাইয়ের স্ত্রী
সায়রা খাতুন গরম পানি ঢেলে পপির মাথা ঝলসে দেন। আহত পপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত সায়রা খাতুন ও তার পরিবার পলাতক রয়েছে। শরীয়তপুরের গোসাইর হাটের চরাঞ্চলে একটি পোশাক কারখানা বদলে দিয়েছে এলাকাকে। অনেকের কর্মসংস্থান হয়েছে, সচ্ছলতা ফিরেছে পরিবারে। উদ্যোক্তারা বলছেন, উন্নত যোগাযোগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া গেলে শরীয়তপুরে তৈরি পোশাক শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে। 2023 সালের মার্চে যাত্রা শুরু করে শরীয়তপুরের গোসাইহাটের পোশাক কারখানা। এরপর বদলাতে থাকে চরাঞ্চলের জনজীবন। কারখানায় কাজের সুবাদে সচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। বাহিরে না গিয়ে বাড়ি থেকে কাজের সুযোগ তৈরি হওয়ায় শ্রমিকরা খুশি। চরাঞ্চলে গার্মেন্টসটা হওয়ার কারণে যে আমার যে ইনকাম দিয়ে আমি নিজের খরচ চালাইতে পারতেছি। আমাদের এই এলাকায় গার্মেন্টসটি হয়ে আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আমাদের পোশাক আশাক কেনার জন্য ফ্যামিলি থেকে কোনো টাকা পয়সা নিতে হয় না। এখানে তৈরি হচ্ছে প্যান্ট, টি শার্ট, রপ্তানি করা হচ্ছে সৌদি আরব সহ বিভিন্ন দেশে। এখানে কাটিং হয়, সুইং হয়, সুইংয়ের পরে ঢাকা হয়, ফিনিশিং হয়, ফিনিশিংয়ের পরে এখান থেকে মাল শিপমেন্ট হয় দুবাই, তারপরে সুদান, এসব রাষ্ট্রে পাঠানো হয়। উৎপাদন খরচ কম হওয়ায় চরাঞ্চলে পোশাক শিল্পের সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। ব্যবসার প্রসারে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি তাদের। মাওয়াত থেকে শরীয়তপুর পর্যন্ত যে রোডের অবস্থা, এটা যদি ভালো হয়, যাতায়াত ব্যবস্থা আরও ভালো হয়, আমরা চাই যাতে আমাদের এই কর্মসংস্থান আরও উপরের দিকে যাক। এলাকার আর্থসামাজিক উন্নয়নে পোশাক কারখানা অবদান রাখবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গোসাইরহাটে পোশাক কারখানা গড়ে উঠেছে। তো পোশাক কারখানা গড়ে উঠলে আমরা জানি যে বিশেষ করে গ্রাম অঞ্চল এবং নারীদের আর্থসামাজিক যে অবস্থা সেটার অবশ্যই পরিবর্তন হয়। বিশেষ করে অর্থনৈতিক যে সচ্ছলতা আসে ফ্যামিলিতে, এটা খুবই ভালো একটা উদ্যোগ। পোশাক শিল্পের প্রসারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতের দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।